সকালে ঘুম থেকে উঠে দেখি পেজে সবগুলা ভিডিও ডিলিট। শারীরিকভাবে আমি প্রচন্ড অসুস্থ। কলেজে ফাইনাল পরীক্ষা চলমান, একটা পরীক্ষাও দিতে পারলাম না। যেখানে পার্ট টাইম জব করতাম সেখানে একটা বড় ধরনের ধাক্কা। এর মাঝে আবার এত দামি ফোনটা নষ্ট। সব সমস্যা যেন একসাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর নবী। আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি আমার কষ্টের কথা কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না, তবে এবার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। আপনারা যারা জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে আসছি। তো এটা আমাদের জন্য অনেক বিনোদন ও স্বস্তিদায়ক ছিল, তবে এটা এবার আমাদের জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি একটু লেন্থি হতে চলেছে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এতে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলার পথ এবং কি আপনাদের সোশ্যাল মিডিয়াতে চলার পথ কিরকম হতে পারে তা অনেকে জানতে পারবেন। আর এখানে বিশ্বাসঘাতকতা কারা করে, বিশ্বাসঘাতকদেরকেও চিনতে পারবেন। তো চলুন আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু থেকে আপনাদেরকে বলি। তো যখন 2020 সালে করোনা আসে, অর্থাৎ করোনার সময় পড়ালেখার একটা বিশাল গ্যাপ পাই, তখন থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ ভিডিও বানাবানি শুরু করি। তো আমরা শুরু থেকে অ্যাকশন মুভি, অর্থাৎ মুভিগুলোতে যে অ্যাকশন সিনগুলো থাকতো সেগুলো ক্রপ করার পর সেগুলো আমরা নিজেরা কপি করে বানাইতাম। তো সেটা বানানোর পর আমরা বিশাল একটা সাড়া পাই আমাদের এলাকার মধ্যে। তো এই ভিডিওগুলা অনেক পরিমাণ মানুষ দেখে, প্রায় 26-27 হাজার পর্যন্ত মানুষ দেখে। তবে পরে এগুলা আর গ্রো করে না। এ কারণে গ্রো করে না, আমরা সেই পেজে কন্টিনিউ করতে পারি নাই। প্রধানত আমাদের কাছে ভালো ফোন ছিল না, দ্বিতীয়ত আমাদের পড়ালেখার পারিবারিক একটা চাপ। করোনার সময় কেটে যায়, তখন আবার আমরা পড়ালেখার দিকে ধাবিত হই। তো দীর্ঘ সময় একটা গ্যাপের পর আমরা 2025 সালে আবার কামব্যাক করি, অর্থাৎ ভিডিও বানাবানি শুরু করি। যেহেতু আমার এসএসসি পরীক্ষা দেওয়া শেষ এবং কি আমার টিমে যারা ছিল তারাও আমার ব্যাচমেট, সবারই প্রায় পরীক্ষা দেওয়া শেষ। তো আবার আমরা কামব্যাক করি। তো যখন ভিডিও বানানো শুরু করি তখন একটা ভালো ফোনের দরকার এবং কি মাইক্রোফোন বা মানে এক কথায় ভিডিও বানাইতে যা যাবতীয় জিনিসের প্রয়োজন সবকিছু আমরা কেনা শুরু করলাম। টিমে যেহেতু অনেকজন ছিলাম, এর মধ্যে কেউ নিল আইফোন, কেউ পিক্সেল, আবার কেউ ভিভো, এরকম দামি দামি ফোনগুলো নিয়ে আমরা ভিডিও বানানো শুরু করি। কিন্তু আমাদের ভিডিও সেরকম ভাবে গ্রো করে না, অর্থাৎ ভালো পরিমাণে ভিউ যায় না। তবে হঠাৎ আমাদের উত্তরবঙ্গের ফানি কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যিনি অনেক পপুলার আমাদের উত্তরবঙ্গের মধ্যে, ক্রিয়েশন অফ হিমালয় দাদার সাথে আমার পরিচয় ছিল আগে থেকে। তবে তিনি 2025 সালে আমাদের যে সময়টা, অর্থাৎ আমাদের ভিডিওর দিকে ভিউ যায় না, সেই সময় দাদা একটা অফার দিল যে নূর আমরা একসাথে ভিডিও বানাই। তো তখন তিনার সাথে ভিডিও বানানো শুরু করলাম। তো সেই সময় থেকে আমাদের ভালোই যাচ্ছিল। তখন আমাদের সেই ভিডিওগুলো আমার পেজেও আপলোড করতাম। দাদা বলল সেই ভিডিওগুলো তোর পেজেও আপলোড কর। তখন সেই ভিডিওগুলো যখন আমার পেজে আপলোড করতাম, তো দেখলাম না ভালোই ভিউ যাচ্ছে। যখন দেখলাম লাখখানিক পর্যন্ত ভিউ যাচ্ছে, 87,000, 80,000, 40,000, 50, 55,000, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক উৎসাহের ব্যাপার ছিল। তো সেই ভিডিওগুলো যখন এই পরিমাণে ভিউ যাওয়া শুরু করলো, যখন ভালো পরিমাণে ভিউ যাচ্ছিল, তখন কিন্তু আমাদের পেজে ভালো পরিমাণে ফলোয়ার আসা শুরু করলো। আপনারা বর্তমানে আমাদের যে পেজে এই ভিডিওটা দেখছেন এটাই সেই পেজ। এখানে 0 ফলোয়ার থেকে প্রায় এতগুলো ফলোয়ারে আসছে। তো আমাদের কাছে কখনো এটা ম্যাটার করেনি যে অল্প ফলোয়ার, কিন্তু না, ভিউ অনেক ভালো পরিমাণে আসতো। তো একদিন আমি হঠাৎ খুব অসুস্থ। আমরা কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো প্রতিদিন ভিডিও বানাইতাম না। আমরা ফিক্স 2 সপ্তাহ বা 1 সপ্তাহে সবাই যেদিন ফ্রি থাকতাম সেদিন ভিডিও বানাইতাম। আমি 11 জুন ঠিক করলাম যে 12 জুন, অর্থাৎ 12 জুন সেদিন আমরা ভিডিও বানাবো সবাই ফ্রি। তো 11 জুন রাত্রে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। 12 জুন দুপুরবেলা, অর্থাৎ 10:30 নাগাদ, দুপুরের আগে আমার 104 ডিগ্রি জ্বর। তখন ডাক্তারকে দেখালাম। তো সারাদিন বিছানায় শুয়ে আছি, শুয়ে থাকতে এখন কি করব, ভিডিও তো করা হলো না। এর আগে অর্থাৎ ঈদের সময় আমরা ঘাসফুল ইকো রিসোর্টে ঘুরতে গেছিলাম। সেই ভিডিওটি আমি দীর্ঘ সময় যাবত এত জ্বরের মাঝেও এডিট করার পর সেটি রাত 8টায় আমাদের পেজে আপলোড দিলাম। পরের দিন সকালে উঠে আমি সেই গত রাত্রে আপলোড করা ভিডিওর ভিউ দেখার জন্য ঢুকি। তো ঢুকে দেখি সেই ভিডিওটি তো নাই। আগে যত ধরনের ভিডিও ছিল একটা ভিডিও নাই। শুধু কি ভিডিওগুলো যত ধরনের
পিকচার ছিল আমাদের স্মৃতি হিসেবে আপলোড দিয়ে রেখেছিলাম, সেই পিকচার গুলো পর্যন্ত নাই। তারপর আমি আমার আইডিতে অর্থাৎ পুরো আইডিতে ঘাটাঘাটি শুরু করি যে কোথায় কি প্রবলেম হয়েছে। তো হঠাৎ আমার নোটিফিকেশনে দেখি একটা নোটিফিকেশন আসছে। সেই নোটিফিকেশনে এরকম ছিল যে আমার আইডিটি আরেকজনের ফোনে লগ ইন করা হয়েছে। তো যদিও সেই ফোনে আমি নিজে লগ ইন করছিলাম, তো পরে দেখি যে সেই ফোনটিতে আবার লগ ইন করা হয়েছে। তো পরে ভাবে দেখলাম যে এটা মনে হয় আমার নেটের প্রবলেম। বারবার রিফ্লেক্স করার পরেও যখন ভিডিও আর পিকচার গুলো পাচ্ছিলাম না, আবার সন্ধ্যাবেলায় দেখলাম যে কোনো ধরনের পিকচার বা ভিডিও নাই। যে আমার আইডিটি লগ ইন করেছিল সে তার রাগ অভিমান এত পরিমাণে ক্ষোভের কারণে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি পিকচার একটা একটা করে ধরে ডিলিট করেছে। এই পুরো ভিডিওর মধ্যে যে এই কথাটা উঠে আসতেছে সেটা হচ্ছে আমাদের টিমের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করেছে, যার ফোনে আমার আইডি লগ ইন ছিল এবং কি প্রত্যেকটা ভিডিও সে ফেসবুকে এরকম সব সব ভিডিও একসাথে ডিলিট করা যায় না, প্রত্যেকটা ভিডিও একটা একটা করে ধরে ডিলিট করতে হয়। সে হয়তোবা কোনো তার স্বার্থের কারণে বা অনেক রাগ, আমি বুঝতে পারি এই কথাগুলো, তার নাম আমি প্রকাশ করতেছি না। সে খুব রাগ অভিমান নিয়ে এই ভিডিওগুলো ডিলিট করেছে। তার সাথে আমাদের কোনো সময় কোনো ধরনের খারাপ ব্যবহারও করিনি বা কোনো ধরনের তার সাথে কথা কাটাকাটি কোনো ঝামেলাই ছিল না। তো যা হয়তো সে যদি আমাদের এমনি বলতো যে এই পেজটা আমাকে দিয়ে দে, আমরা কিন্তু দিয়ে দিতাম। কারণ এখন আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, আমার টিমের এক একজনের জীবন নিয়ে ব্যস্ত। আমরা তখন আমাদের আবেগের বয়সে বা ভালো লাগার দিক কাজ করে আমরা ভিডিওগুলো বানিয়েছিলাম। তো তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই তুই যে এই ভিডিওগুলো ডিলিট করছিস এটা কি আদৌ ভালো কাজ করছিস? এটা ভালো কাজ তো হয়নি। ভিডিওগুলো ডিলিট করা সেটা মানলাম যে সেখানে অর্থ যেটা আয় হইতো সেটা আর হবে না, তো সেগুলো ডিলিট করা একটা শোভা পায়। কিন্তু বিষয় হচ্ছে এই যে পিকচার, যেই পিকচার গুলো তোর আমার শৈশবের 2016 সাল, 2020 সাল, প্রায় 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত একসাথে চলা যে ছবিগুলো আমরা তুলে আপলোড করছিলাম, সেই স্মৃতিগুলো কি আদৌ ফিরে আসবে ভাই? এটা জানি না তোর মন মানসিকতায় সেটা কাজ করছে কিনা আমি জানি না, তবে একটু বিবেক লাগাই এখন ভাবে দেখিস। তোর নামে কখনোই প্রকাশ করব না, কাউকে কখনো বলবো না, যেহেতু এই ভিডিও বা এই পেজের পিছনে তোর অবদান অনেক বেশি ছিল। কিন্তু ভাই এটা আদৌ ভালো কাজ করিস নাই। আজকে আমি ভাবছিলাম যে এই ভিডিওতে যারা অডিয়েন্স আছে তাদের কাছে দোয়া চাবো। মানুষের অভিশাপ ভাই এটা কিন্তু খুব খারাপ জিনিস। মানুষের অভিশাপ যদি একবার লেগে যায় তো তোকে কোনো ধরনের অভিশাপ দিব না। তুই যে ক্ষতিটা করার চেষ্টা করছিস না, এটা মানে এটা আমি পোষায় নিতে পারবো, যদি চেষ্টা করি পোষায় নিতে পারবো। কিন্তু যে সময় এই ক্ষতিটা তুই করলি এটা হচ্ছে আমার জন্য খুব খুব চ্যালেঞ্জিং ছিল। যেমন এই সময় আমার পেজের এতগুলো ভিডিও বা এত ধরনের সমস্যা হওয়ার কারণেও আমি টিকে আছি। দ্বিতীয়ত আমার কলেজে কিন্তু ফাইনাল পরীক্ষা চলছিল, সে পরীক্ষাগুলো দিতে পারলাম না। আমি শারীরিকভাবে এত পরিমাণে অসুস্থ, পুরো শরীরে এখনো ফক্সের দাগগুলো আছে। ফক্স উঠার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, দিনে ঘুমাইতে পারি নাই। এবং কি এরপর আমি যেখানে, তুই জানিস আমি যেখানে পার্ট টাইম জব করতাম, সেই জায়গাতে আমার উপর এমন একটা, আমি সেখানে না যাওয়ার কারণে এমন একটা চাপ আসলো সেটাও আমি নিতে পারলাম না। এরপর আমার এত দামি ফোন, শখের একটা ফোন, সেই ফোনটাও হঠাৎ নষ্ট হয়ে গেল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেই ফোন এখন এখন সব মিলাই দিন শেষে আমার মুখে একটাই কথা ছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং কি আগামীতে যা করবে তাও ভালোর জন্যই করবে। তবে তুই ভাই একটা কথা মাথায় রাখিস, নেক্সট টাইম কারো ক্ষতি করার আগে নিজেরটা ভাবিস। এই ক্ষতিটা যদি কেউ তোর করতো তাহলে তুই কতটা সহ্য করতে পারতি।